নমস্কার, আমি শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এখন তোমাদের সময় হচ্ছে, টেস্ট পেপার বেরিয়ে গেছে। এখন সময় হচ্ছে তোমাদের ধরে ধরে টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ প্র্যাকটিস করার, এবং সময় ধরে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এবং সেই টেস্ট পেপারের কিছু কিছু বিশেষ অঙ্ক আমি বেছেছি, সেই অঙ্কগুলি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। শুধুমাত্র করাতো নয়, তাদের সাথে ফুল কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমাদের সেই অঙ্কগুলো করতে সুবিধা হয়। এটাই আমার কাজ শুধু তোমাদের জন্য। দেখো, প্রথম অঙ্কটা অলরেডি বোর্ডে টোকাও আছে, করাও আছে। এটা আর মুছিনি, কারণ ভিডিওতে এই অঙ্কটা তোমাদের কাছে আমি আনি। তো মুছিনি তাই জন্য, কারণ তোমাদেরকে আমি অঙ্কটা দেখিয়ে দিই। তারপর দেখো, প্রথম অঙ্কটা বলছে থিটার কোন মানের জন্য মান নির্ণয় করতে বলেছে যখন সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। আর একটা কথা বলেছে, থিটার রেঞ্জটা বলে দিয়েছে। থিটা বলছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি বাট লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা একদমই ইজি অঙ্ক। তোমরা জাস্ট সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, এটার তোমরা একটা সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ আছে। তো এই সাইন থিটার যে দ্বিঘাত সমীকরণ আছে, তোমরা জাস্ট সেই দ্বিঘাত সমীকরণটা সলভ করবে মিডল টার্ম ফ্যাক্টর হিসেবে, বা যে কোনো তোমরা শ্রীধর আচার্য মেথড অ্যাপ্লাই করেও তুমি করতে পারো। সো এই ফর্মে আমরা কিন্তু এটাকে কি করছি, সাইন এই ইকুয়েশনটাকে সলভ করেছি। সলভ করা মানে সাইন স্কোয়ার থিটা, দেখো 3 কে আমরা লিখছি 2 + 1 ইন্টু সাইন থিটা প্লাস 2। এবার ব্র্যাকেট যদি তুমি রিমুভ করো, প্লাসে মাইনাসে -2 ইন্টু সাইন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা প্লাস 2। এবার এই দুটো থেকে আমরা সাইন থিটা কমন নিলাম, সাইন থিটা -2, আর এখান থেকে -1 কমন নিচ্ছি, নিয়ে হচ্ছে সাইন থিটা -2 ইকুয়াল টু 0। এবার কি ধরো, সাইন থিটা -2 এখান থেকে কমন চলে যাচ্ছে, পড়ে গেল সাইন থিটা -1। ওকে, তো তোমরা এখান থেকে দুটোর প্রোডাক্ট ইকুয়াল 0, দুটোর গুণফল 0, মানে নয় এটা 0 অথবা এটা 0। এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা -2 ইকুয়াল টু 0, অতএব সাইন থিটা ইকুয়াল টু 2। কিন্তু সাইন থিটার দেখো বৃহত্তম মান কিন্তু 1 হয়, তাই এটা কিন্তু হতে পারে না। তাই বৃহত্তম মান 1, তাই সাইন থিটা 2 হতে পারে না। কিন্তু আবার এদিক থেকে আমরা একটা পাবো কি, এটা ইকুয়াল টু 0, সাইন থিটা তাহলে -1 ওদিকে কি 1 হলো, তাহলে সাইন কত ডিগ্রি ভ্যালু 1 হয়, 90 ডিগ্রি। সাইন সাইন ক্যান্সেল আউট করে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো থিটার রেঞ্জটা কিন্তু এখানে বলছে লেস দ্যান ইকুয়াল টু, তার মানে ইকুয়াল টু আমরা হলে সেই ভ্যালুটা আমরা নিতে পারি। তাই এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, চলো তোমরা একটু দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে এসে গেছি। দেখো এখানে বলেছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কে হলে, তাহলে বলছে n তম সংখ্যাটা নির্ণয় করতে বলছে। ওই যে n সংখ্যক যে সংখ্যার যে গড়টা x বার, তার মধ্যে একদম শেষ সংখ্যাটা, সেটাই তো n তম হয়। তো ওটারই মান চেয়েছে, ওটাই সংখ্যাটা চেয়েছে। ঠিক আছে, তুমি ধরতেই তো পারো, ধরি ধরি n সংখ্যক সংখ্যাগুলি x1 x2 x3 ডট ডট ডট। দেখো ঠিক আগের শেষ সংখ্যার আগেরটা কত হবে, n-1, এবং শেষেরটা হবে xn। অবশ্যই তোমরা যদি না বুঝতে পারো, দেখো যেমন x3 এর আগেরটা কত, x2, তাই না? তার মানে x2 কে আমরা কি লিখতে পারি, x3-1, তাই না? তাই এটা যদি এটা হয়, তাহলে ঠিক আগেরটা কত হবে, n-1 হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো, তাহলে তুমি যৌগিক গড় কত বলেছে, x বার। তাহলে আমরা যৌগিক গড় বার করার নিয়ম কি, যৌগিক গড় বার করার নিয়ম হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 আপ টু xn-1 প্লাস xn বাই n ইকুয়াল টু x বার। তাই তো, যৌগিক গড় বার করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলির সমষ্টিকে আমরা ভাগ করব, যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। n গুলো সংখ্যা আছে, n সংখ্যক আছে, n দিয়ে ভাগ, তাহলে এটা x বার। তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ x1 প্লাস x2 প্লাস ডট 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 xn-1 প্লাস xn ইকুয়াল টু, এন্টার রোগ দিকে চলে গেল, তাহলে কি হতো, x বার ইন্টু n। ওকে, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলেছে, প্রথম n, কেন আমি n-1টা ব্যবহার করছি, কেন n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি বলেছে কি, তাহলে n-1 সংখ্যক সমষ্টি মানে ঠিক এই যে এতখানি সংখ্যাগুলো, দেখো এটাই তো n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি, এইটা বলছে কে। তাহলে তুমি এর জায়গায় কি লিখবে, কে প্লাস xn, তাই তো? এইটা প্রচুর সংখ্যাগুলো সমষ্টি তো বলেছে n-1 সংখ্যক
সংখ্যাগুলো সমষ্টি বলেছে কে, তাহলে এতটা জায়গায় আমরা কে বসাবো, প্লাস এক্স এন ইকুয়াল টু হচ্ছে এক্স বার ইন্টু এন। আচ্ছা এখান থেকে তাহলে আমরা এক্স এনটা বেরিয়ে গেল, এক্স এন ইকুয়াল টু হবে এক্স বার এন মাইনাস কে। ওকে, তো এটাই আমার অ্যান্সার, এটাই তোমার চেয়েছে এক্স এন, এন তম সংখ্যাটা কত, অর্থাৎ এন তম সংখ্যাটি হয়ে গেল দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো পরের একটা অঙ্ক দিয়েছে, ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে, বলছে যদি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3 হয়, আর এখানে এ বি সি তিনটে কোণেরই মান বলছে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, এটা তিনটে কোণেরই মান এই রেঞ্জেই আছে, তাহলে বলছে সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 ইকুয়াল টু কত। তো অঙ্কগুলো তুমি কিভাবে করবে এটাই মেন জায়গা, যে অঙ্কটা খুবই সোজা কিন্তু কিভাবে করবো ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3। ওকে, তুমি জাস্ট লিখবে আমরা জানি সাইন এ সাইন বি সাইন সি প্রত্যেকটির পৃথকভাবে বৃহত্তম মান 1 হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1, 3 কে আমরা ভাঙলাম 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়াল টু 1, ঠিক একই রকম ভাবে সাইন বি ইকুয়াল টু 1, ঠিক একই রকম ভাবে সাইন সি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, সাইন এ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কেন 1 মানে হচ্ছে সাইন এর কত ডিগ্রি ভ্যালু 1 হয়, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 হয়, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে তুমি এখানে সাইন বি ইকুয়াল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে ভি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে বুঝতেই পারছো, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 ইকুয়াল টু হচ্ছে সাইন এ এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু প্রত্যেকেরই 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস 90 প্লাস 90 বাই 6, তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ কত, সাইন 270 বাই 6, 270 বাই 6 মানে হচ্ছে তোমার 270 মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত হয় 1 বাই √2। সো এটাই অ্যান্সার। ওকে, তো এই অঙ্কটা আমরা এইভাবেই করবো, ক্লিয়ার। আচ্ছা দেখো আমরা আর একটা নেক্সট অঙ্কে এসে গেছি, এটা তোমাদের যে জিওমেট্রি পার্ট থেকে দিয়েছে অঙ্কটা, অঙ্কটা বলছে এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র বলছে ও, যেটা কিনা যে পরিকেন্দ্র সেটা কিন্তু ত্রিভুজের মধ্যে অবস্থিত। ওকে, ত্রিভুজের মধ্যে অবস্থিত এবং এখানে কতগুলো অ্যাঙ্গেল বলে দিয়েছে এবং তাহলে বলছে ওবিসি অ্যাঙ্গেলটা চেয়েছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি একটা তোমাদের একটা রাফলি একটা তোমাদের অবশ্যই ডায়াগ্রাম ড্র করতে হবে, নাহলে তোমরা অঙ্কটা পারবে না, এবং ড্রটা তোমরা সেরকম ভাবে করে নাও। আসলে এখানে একটা তাহলে একটা সার্কেল ড্র করো,
ওকে, তাহলে এই যে এবিসি ত্রিভুজ, যার এটা হচ্ছে যে পরিবৃত্ত, এবং পরিবৃত্তটার যে কেন্দ্র সেটা হচ্ছে আমি ধরে নিলাম ও, এবং সেই ও বিন্দুটা বলছে কোথায় আছে, বলছে ও বিন্দুটা কিন্তু ত্রিভুজের মধ্যেই আছে। এবার তুমি দেখো, এবার যে অ্যাঙ্গেল হচ্ছে সেগুলো তুমি ড্র করে নাও, ও বি এ। তাহলে ও বি এ, তার মানে তোমাকে এখানে ও বি এ এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে যে 35 ডিগ্রি। ওকে, ও সি এ, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তোমাকে বলেছে 25 ডিগ্রি। তাহলে চেয়েছে ও বি সি, তাহলে ও বি সি এই অ্যাঙ্গেলটা তোমাকে চেয়েছে। ওকে, ইউ হ্যাভ টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল। চলো, তো এই ধরনের অঙ্ক করার জন্য তুমি একটা কাজ করো, জয়েন করে দাও, এই ওয়েটাকে জয়েন করে দাও। ঠিক আছে, এই ওয়েটাকে আমরা কি করবো, জয়েন করবো। ক্লিয়ার? তাহলে আমরা লিখি ও এ যুক্ত করলাম। এখন দেখো, এই যে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর, দেখো ও বি ইকুয়াল টু এ, কেন, এই দুটোই কিন্তু একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ। ওকে, তো বৃত্তের ব্যাসার্ধ দ্বয়। ঠিক আছে, তো আমরা তো জানি, প্রিভিয়াস ক্লাসে শিখেছি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে কি হয়, সেই বাহু দুটোর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে আমরা এখান থেকে ইমপ্লাই দ্যাট হিসেবে লিখতেই পারি, তাহলে এই বাহুটার বিপরীত কোণ ও বি ইকুয়াল টু এ, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কে, ওই ত্রিভুজটার ও এ বি। তাহলে তুমি লিখে দাও ও এ বি ইকুয়াল টু কি হবে, এই বাহুটার বিপরীত কোণ, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এটা, এটা হচ্ছে ও বি এ ইকুয়াল টু ও বি এ। কিন্তু দেখো ও বি এ কত বলা আছে, 35। তার মানে এই জায়গাটা তুমি পেয়ে গেলে এটা কত, 35। তার মানে দুটো কোণই কিন্তু 35 ডিগ্রি করে। তাহলে এই কোণটা আমরা 35 পেয়ে গেছি। দিস অ্যাঙ্গেল ইজ অলসো 35, এটা আমরা পেলাম। ঠিক একইভাবে তোমরা লিখবে, একইভাবে আমরা প্রমাণ করতে পারি, কি পারি, ঠিক ত্রিভুজ ওএসি এর কোণ ওসিএ, এই যে ওএসি, এই কোণটার সাথে তখন এই এই ত্রিভুজটার দেখো, তোমরা এই ত্রিভুজটার ওসি এর উপরে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই বাহুটার বিপরীত কোণ এটা সমান হয়ে যাবে। তাই লিখবে কি, ওএসি ইকুয়াল টু লিখবে ওসিএ। আর দেখো 5 ডিগ্রি, তাহলে এখানে তোমরা এখানেও 25 ডিগ্রি লিখে দিলে। ঠিক আছে, তাহলে এই কোণটা তুমি এখন পেয়ে গেছো কত, 25 ডিগ্রি। তাহলে তুমি দেখো, এইটা যদি 35, এটা যদি 25 হয়, তা তুমি তো বিএসি পেয়ে গেছো। তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল বিএসি, তাহলে দেখো ছবি দেখে করবে অঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের আর বুঝতে সুবিধা হবে। তাহলে বিএসি ইকুয়াল টু কি হবে, দ্যাট ইজ ওএবি প্লাস অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু 35 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, যদি এটা 60 ডিগ্রি হয়, তো এবার আমরা চলে আসি যে কি না, কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হয়, পরিধিস্থ কোণ দ্বিগুণ হয়। তাহলে ঠিক তুমি একই রকম ভাবে লিখবে, তাহলে দেয়ারফর তুমি লিখবে কোণ অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু হবে কত, বিওসি কি হবে না, বিওসি হবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। তাই 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি মানে এটা হয়ে যাচ্ছে কত, বিএসি হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 120 ডিগ্রি। এবং সেই কারণটা তুমি যদি পারো তো এখানে লিখে দাও, লিখে দেবে কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ বিওসি
ও পরিধিস্থ কোণ বিএসি একই বৃত্তচাপ বিসি দ্বারা গঠিত। তো এটা আমরা তো থিওরেম, এই থিওরেমটা আমরা নিশ্চয়ই পড়েছি, সেই থিওরেম থেকে কিন্তু এটা আসছে। তো এটা কিন্তু সেই থিওরেম কি, বিসি বৃত্তচাপ দ্বারা, দেখো এই বৃত্তচাপটা দিয়ে গঠিত হচ্ছে বিওসি, আর ওই বৃত্তচাপ দ্বারা গঠিত হচ্ছে বিএসি। তো এই কন্ডিশন থাকলে কি হয়, অলওয়েজ এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কিন্তু দ্বিগুণ হয়। তো সেই হিসাবে আমরা লিখে ফেললাম। তো এবার চলে আসো তুমি কিন্তু ত্রিভুজ বিওসি এর। দেখো ত্রিভুজ বিওসি যে ত্রিভুজটা পাচ্ছ, তাহলে এর দেখো এই একই রকম ভাবে এরও কিন্তু ওবি ইকুয়াল টু ওসি। কেন, একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি পেয়ে যাব, কোণ ওবিসি ইকুয়াল টু কোণ ওসিবি। ক্লিয়ার? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার তুমি কি করবে, তাহলে দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180। তাহলে এই ত্রিভুজটার, এই বিওসি ত্রিভুজটার তিনটে কোণ কি কি, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিওসি ভ্যালু কত বসিয়ে দাও, বিওসি ভ্যালু পেয়েছে 120, 120 ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ওবিসি আর ওসিবি এক, তাহলে এর জায়গায় ওসিবির জায়গায় ওবিসি বসিয়ে দাও, তাহলে কত হবে 2 ইন্টু ওবিসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ওবিসি পেয়ে গেলাম। তাহলে ওবিসি কত হবে, এটা থেকে মাইনাস করলে হচ্ছে 60 ডিগ্রি বাই 2, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ওবিসি ইকুয়াল টু হচ্ছে, দেয়ারফর ও বিসি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। তো এই অঙ্কটা আমরা এইভাবেই করবো, সলভ করবো। ক্লিয়ার? ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখো। তোমাদের কিন্তু এই লেখাগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে কিন্তু, কারণ এই লেখাগুলোর উপর কিন্তু গুরুত্ব আছে। এই লেখাগুলো লিখতে হবে। তুমি যে অ্যাপ্লিকেশনটা করছো, সেই অ্যাপ্লিকেশনটা কোন থিওরেমের উপর বেস করে আছে, কোন উপপাদ্যের উপর বেস করে আছে, সেই উপপাদ্যটা কিন্তু তোমাদের পাশে লিখতে হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু সলভগুলো করতে হবে। লেখা যতটুকু দরকার সেইটুকুই লেখা কিন্তু দেয়া আছে, বেশিও দেয়া নি কমও দেয়া নি। কম দেয়াটা ক্ষতি, বেশি দেয়াটা আমাদের টাইম সাপেক্ষ ব্যাপার। তাই যে লেখাটা আছে এই লেখাগুলি তোমাদের কিন্তু লিখতে হবে পরীক্ষাতে। চলো আমরা একটা টেস্ট দেখেছি, স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্ক। দেখো এখানে কি বলেছে, বলছে এক্স চলরাশি চারটি মান এ বি সি ডি, চারটি মান, এবং এই যে এ বি সি ডি চারটি মান এবং তাদের পরিসংখ্যা পি কিউ আর এস হলে, তাহলে বলছে উহাদের ভারযুক্ত গড় নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে এ যে মানটা তার পরিসংখ্যা হচ্ছে পি, বি যে মানটা আছে তার পরিসংখ্যা কিউ, সি মান, সি এর পরিসংখ্যা হচ্ছে আর, আর ডি যে মানটা আছে তার পরিসংখ্যা হচ্ছে এস। এই অবস্থায় বলছে তাহলে তোমাদের বার করতে হবে উহাদের ভারযুক্ত গড় কত হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখো এটা যদি ছক আকারে লিখি তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তখন এখানে মানগুলো আগে লিখছি আমি। এখানে কি আছে, চলরাশির মান, আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি, এক্স আই দিয়ে প্রকাশ করি। আর এখানে আছে পরিসংখ্যাটা, পরিসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ আই, ফ্রিকোয়েন্সি। দেখো প্রথম চলরাশি যে মানটা আছে সেটা এ, তারপর এটা হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। এর পরিসংখ্যা হচ্ছে কত, পি, এটার পরিসংখ্যা কিউ, এটার পরিসংখ্যা আর, এটার পরিসংখ্যা এ আছে। ঠিক আছে, তো আমরা কি জানি ভারযুক্ত গড় কি হয়, ভারযুক্ত গড় এটা ইকুয়াল টু কি হয় বলো, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এটাই তো ফর্মুলা, সামেশন অফ এফ আই এক্স আই প্লাস সামেশন অফ।
তাহলে তো দেখো এখানে সামেশন অফ এফআই এক্সআই মানেটা কি, মানে x1 f1 প্লাস x2 ইন্টু f2 প্লাস x3 ইন্টু f3 প্লাস x4 ইন্টু f4, এখানে চারটে আছে বলে তাই। তাহলে এখানে দেখো x1 ইন্টু f1, তাহলে x1 এখানে কত a, f1 তার রেসপেক্টে তার পরিসংখ্যা কত f1 কত p, তাহলে এখানে হবে এই দুটোর গুণফল মানে ap প্লাস তার কি হবে f2 ইন্টু x2, f2 মানে এই সংখ্যাটা যে xi এর পরিসংখ্যা কত এটা, তাহলে এটা f2 হিসাবে আমরা ডিনোট করলে তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিটা আমরা বলবো f2 পরিসংখ্যাটাকে, তাহলে হবে কত এই দুটোর গুণফল অর্থাৎ b q প্লাস সিমিলারলি এটা হবে c ইন্টু আর প্লাস এটা হবে d ইন্টু এস বাই সামেশন অফ এফআই, সামেশন অর্থাৎ পরিসংখ্যাগুলোর যোগফল, সামেশন অফ এফআই মানে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 অর্থাৎ p প্লাস q প্লাস আর প্লাস এস। সো এটাই আমার হচ্ছে ভার যুক্ত গড়। আমরা অঙ্কটা এইভাবেই সলভ করব। ওকে, ওকে চলো আমি আরেকটা জ্যামিতির সমস্যা নিয়ে চলে এসেছি। বলছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এ ও বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। আমরা ছবিটা আঁকবো, ছবিটা না আঁকলে কিন্তু অঙ্কটা বোঝা যায় না। এবং এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা টানা হয়েছে যা বৃত্ত দুটিকে সি আর ডি বিন্দু ছেদ করেছে। এখন বলছে পি কিউ এর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে সিডির দৈর্ঘ্য কত, তাহলে ছবিটা আঁকি। ওকে, এই হচ্ছে ছবি। দেখো এখানে কি বলেছে, দেখো পি হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, কিউ হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এবং এই দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দু ছেদ করেছে, এবং এ বিন্দু দিয়ে বলছে পি কিউ এর সমান্তরাল সরলরেখা সিডি অঙ্কন হয়েছে যা বৃত্ত দুটিকে সি আর ডি বিন্দু ছেদ করেছে। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নয়। তাহলে এবং পি কিউ এর দৈর্ঘ্য বলেছে যদি 5 সেমি হয় তাহলে সিডির দৈর্ঘ্য হচ্ছে, দেখো এটা একটা কিন্তু অ্যাপ্লিকেশন, প্রয়োগ, খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন তোমাদের আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রয়োগ নয়, এখানে কিন্তু জাস্ট এর অ্যাপ্লিকেশন অন্তত 1 থেকে 2 নাম্বার থাকবে এই অ্যাপ্লিকেশনটায়। অ্যাপ্লিকেশনটা আমি এখন করছি, কিন্তু তোমাদের প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা কিন্তু এই প্রয়োগটা কিন্তু সলভ করবে বাড়িতে। যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার আপনি প্রয়োগটা করিয়ে দিন, আমি কিন্তু যদি তোমরা কমেন্ট করে থাকো আমি যখন ভিডিওটি আপলোড করব তখন যদি তোমরা খুব শীঘ্রই করবো, এবং যদি তাহলে তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার আপনি প্রয়োগটা করিয়ে দিন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু প্রয়োগটা তোমাদের কিভাবে করতে হয়, কি লিখতে হয়, কতটা লিখতে হয় সেটা কিন্তু A to Z তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা যদি বলো তোমরা আমি কিন্তু প্রয়োগটা করিয়ে দেবো, কিন্তু প্রয়োগটা কিন্তু অবশ্যই করে রাখবে তোমরা, কিন্তু ইম্পর্টেন্ট প্রয়োগ তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এখানে জাস্ট খালি এর অ্যাপ্লিকেশনটা আছে, খালি মনে রাখবে যে এই পিকিউ এর দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্যের অর্ধেক হয়, বা সিডির দৈর্ঘ্য পিকিউ এর দ্বিগুণ হয়। ঠিক আছে, এইটুকুই খালি মনে রাখবে। তাহলে জাস্ট এক্ষেত্রে লিখে দেবে এক্ষেত্রে সিডি প্যারালাল টু পিকিউ, তাই প্রশ্নানুসারে জাস্ট খালি এটুকুই লিখছি। তোমার বার করতে বলছে সিডি, সিডি ইকুয়াল টু হবে 2 ইন্টু পিকিউ হবে। তো পিকিউ এর লেন্থ কত বলেছে 5 সেন্টিমিটার,
তার মানে এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। তো এটা খালি মনে রাখবে, সিডির দৈর্ঘ্য কিন্তু সেই সিডিটা কি না এ বিন্দু দিয়ে একটা পিকিউ সমান্তরাল সরলরেখা। ওকে, আর এ আর বি কি না এই বৃত্ত দুটো পরস্পরকে যে দুটো বিন্দু ছেদ করেছে সেই দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু, ওই বিন্দু যদি পিকিউ অর্থাৎ কেন্দ্রগামী একটা সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা টানো, তাহলে যে সরলরেখাটা পাবে সেটা সবসময় এই কেন্দ্রগামী যে বৃত্তেরটার যে সরলরেখাংশ তার দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এটা থেকেই আমরা এই অ্যাপ্লিকেশনটা সলভ থেকে এই অ্যাপ্লিকেশনটার অঙ্কটা সলভ করবো। হবে তো এইটুকুই কাজ এটার। আচ্ছা দেখো, এখানে আরেকটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা বলছে একটা ত্রিভুজ এবিসি যার এ কোণটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এবং বলছে কি সাইন বি হলে যদি একটা এবিসি ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে বলছে সাইন বি আর কস সির মধ্যে সম্পর্ক কি, বা সম্পর্কটা প্রতিষ্ঠা করো। এটা একটা হতে পারে। দেখো এই অঙ্কটা তোমাদের পূরক কোণের অঙ্ক, তোমরা অনেকে দেখেই বুঝতে পারবে যে এটা পূরক কোণের অঙ্ক। তো তুমি যদি দেখো যে এটা এটা এই কোণটা 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে। ওকে চলো, তাহলে যদি কোণ, তাহলে আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি কোনো ত্রিভুজের কত হয় 180 ডিগ্রি হয়। এখানে এ কোণটা 90 ডিগ্রি, তাহলে বি প্লাস সি, তাহলে এখান থেকে হয়েছে কত 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ইমপ্লাইজ দ্যাট অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে, চলো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই বি আর সি অর্থাৎ পরস্পর পূরক কোণ, কারণ তাদের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো কি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু লিখতেই পারো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি, তাহলে এটা তুমি রাখতে পারো। এবার কি যে সাইন বি, এবার তুমি যদি সাইন অ্যাঙ্গেল বিটা বার করো, সাইন বি, তাহলে দেখো, তাহলে আমরা লিখতেই তো পারি সাইন বি এর জায়গায় কি পেয়েছি 90 মাইনাস সি, তাহলে এখানে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা সাইন বি ইকুয়াল টু কত পাচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কি হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, পূরক কোণের একদম বেসিক ফর্মুলা হয় কস থিটা, অর্থাৎ সাইন 90 মাইনাস সি কত হবে কস সি। তাহলে আসলে সাইন বি ইকুয়াল টু কস সি, এটাই ওদের মধ্যে সম্পর্কটা কি, সাইন বি ইকুয়াল টু কস সি, এটাই তাদের মধ্যে সম্পর্ক। তো এটা একটা শর্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। চলো আর একটা অঙ্ক। তো অনেকগুলো অঙ্কই হলো। তো এটা তোমাদের দেখতে পাচ্ছ, এটা একটা অংশীদারি যে কারবার তোমাদের চ্যাপ্টার তার একটা শর্ট কোশ্চেন। দেখো এখানে একটা ব্যবসাতে বলছে তিনজন আছে যার এবিসি নাম দিচ্ছে, এবং তাদের মূলধনের অনুপাত বলছে 1/x:1/y:1/z হলে হচ্ছে, এবং বছরের শেষে নাকি তাদের ব্যবসাতে যদি জেড টাকা ক্ষতি হয় বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তাদের বলছে জেড রুপিস যদি তাদের লস অ্যামাউন্ট হয়, মানে জেড টাকা যদি ক্ষতি হয়, তাহলে বলছে সি এর থাকলে ক্ষতির পরিমাণটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে কি বার করতে হয় না, প্রত্যেকের কি বার করতে হয়, মূলধনের আনুপাতিক ভাগারটা বার করতে হবে, তাই তো। তো তোমরা সেটাই করবে, এবং আমরা জানি যে মূলধনের আনুপাতিক ভাগার যা হয় সেটা যদি কিছু বলে দেয়া না থাকে, তাহলে মূলধনের অনুপাতটাই কি হয়, মূলধনের অনুপাতটাই কিন্তু তাদের লাভের অনুপাতের সাথে সমান হয় বা ক্ষতির অনুপাতের সাথে সমান হয়। তাহলে এখানে লাভের অনুপাত তো তোমার তো এখানে মূলধনের অনুপাত বলে দিয়েছে, তাহলে মূলধনের যদি অনুপাত তোমাকে বলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি তো একদম খুব ইজিলি বার করতে পারবে। তার আগে একটা ছোট্ট কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z, এটা তো একটা ফ্র্যাকশনাল ফর্মে আছে, এটাকে আমি চাইছি কি একটা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে আসতে চাইছি। তাহলে কি করবে দেখো, যখন এরকম ভগ্নাংশ থাকে তখন এই যে প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে তাদের লসাগুটা বার করবে, ঠিক আছে। অর্থাৎ এই ভগ্নাংশটার হর হচ্ছে এক্স, এই ভগ্নাংশটার হর হচ্ছে ওয়াই, আর এই ভগ্নাংশটার হর হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই আর জেড এর লসাগু কত হবে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, সেটাই হবে। তাহলে এই যে লসাগুটা পাবে সেটাকে দিয়ে তুমি
প্রত্যেকটা পদকে গুণ করবে, প্রত্যেকটা। এখানে কটা পদ আছে? তিনটে পদকেই ওই লসাগুটা দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? তাহলেই অঙ্ক শেষ। আগুন লাগিয়ে দেওয়া হয়ে গেলেই তোমার কিন্তু আসল জায়গা হচ্ছে ঠিক জায়গায় অঙ্কটাকে ধরতে হবে। লসাগু তাহলে কত হবে? এক্স ওয়াই জেড, তাহলে ইন্টু এক্স ওয়াই জেড অনুপাত সাইন দিয়ে এটাকে করবে 1/y ইন্টু এক্স ওয়াই জেড অনুপাত রেশিও সাইন দিয়ে করবে, এটাকেও করবে ইন্টু এক্স ওয়াই জেড। তো এটা করে কি লাভ হলো? এখান থেকে করে দেখো এক্স এক্স কেটে কি হচ্ছে কত? ওয়াই জেড। এখানে ওয়াই ওয়াই কেটে হচ্ছে কত? এক্স জেড। আর এখানে জেড জেড কেটে হচ্ছে এক্স ওয়াই। ওকে, এটা তুমি একটা সিম্পলেস্ট ফর্মুলা, এটাই আমার কাজ, আর কিছু কাজ না। তাহলে জেড সি এর ক্ষতির পরিমাণ, তাহলে দেখো সি এর ক্ষতির পরিমাণ, তাহলে সি এর ক্ষতির পরিমাণ কি হবে না? মোট যে ক্ষতির অ্যামাউন্ট জেড ইন্টু সি এর এই মূলধনের আনুপাতিক ভাগারটা তোমাকে লিখতে হবে। সি হচ্ছে তোমার লাস্ট ওয়ান, তাহলে এটা চলে যাবে উপরে, বাই কি হবে? অনুপাতগুলোর প্রত্যেকটা পদের যোগফলটা লিখতে হবে নিচে। তাহলে এটাই আমরা তো জানি, এটাই তো অ্যাকচুয়ালি বেসিক রুল। এই রুলটা কি তো ফলো করলেই তো অঙ্কটা হয়ে যায়। তাহলে তাহলে কত হলো? এক্স ইন্টু ওয়াই টু জেড, দ্যাট ইজ এক্স ওয়াই জেড বাই, সাজিয়ে নিলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এটাই আমার অ্যান্সার। খুবই সিম্পল ব্যাপার। যেটা শেখার সেটা হচ্ছে তোমার এখানে কিন্তু যদি ভগ্নাংশে থাকে তাহলে হরগুলোর লসগু বার করে প্রত্যেকটা পদ দিয়ে গুণ করবে, সিম্পলেস্ট ফর্মে আসবে। তারপর তাহলে যেটা চাইছে, ক্ষতি চাইছে, তাহলে মোট ক্ষতির পরিমাণ ইন্টু যার চাইছে তার আনুপাতিক ভাগার দিয়ে গুণ। ওকে, এইভাবেই। ওকে, তো চলো আজ আমি আপাতত এই পর্যন্তই রাখছি ভিডিও। আমি নেক্সট ভিডিও আরো তাড়াতাড়ি কবে আনা যায় সেটার চেষ্টা করছি। তোমরা ততক্ষণ তোমরা থরলি প্র্যাকটিস করে যাও, টেস্ট পেপার প্র্যাকটিস করো। টেস্ট পেপারে কিন্তু আমি দেখছি অনেক নতুন ধরনের অঙ্ক আসছে। তোমরা যদি কোনো এক্সেপশনাল যদি না পেরে থাকো, বা তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয়, বা তোমরা দেখো যদি কোনো অঙ্ক তোমাদের নতুন লাগছে, অসুবিধা হচ্ছে সলভ করতে, ডাউট হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে যদি কমেন্ট সেকশনে সেই অঙ্কগুলো নির্দিষ্ট করে পাঠাও, আমি কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবো তোমাদের সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো দিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার এবং তোমাদের ভয় দূর করতে। যদি আরো আমাকে অঙ্ক দাও, আমার সেটা ভালো লাগবে, আরো প্র্যাকটিস তোমাদেরকে দিয়ে করিয়ে নেবো আমি এই ভিডিওর মাধ্যমে। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করো এবং টেস্ট পেপার প্র্যাকটিস করো। এইভাবেই তোমরা যাও, এখনো সময় আছে, এখনো কিন্তু চাইলে কিন্তু অনেক টেস্টের যে রেজাল্ট পেয়েছো তার থেকে কিন্তু অনেক বেশি ভালো হয়ে যেতে পারে। ওকে, চলো ততক্ষণ টাটা। তোমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করো, যাতে তারও অনেকটা বেনিফিট পায়।